মমতা ব্যানার্জি হাওয়াই চটি শুধু গল্পের থেকে গেছে। এখন মমতা ব্যানার্জি মানে সৎ মমতা ব্যানার্জি আর কেউ নেই। দেখুন, আমি বামপন্থী রাজনীতিটাকে বাংলার ক্ষতির জন্য সব থেকে বেশি দায়ী করি। 34 বছর ওদের লেগেছিল, ইনি 10 বছরের মধ্যে শেষ করে দিল। এখনো কিছু পার্সেন্টেজ মানুষ আছেন তারা মমতা ব্যানার্জিকে এমনি বিরোধিতা করবে, আর ভোট এলে নো ভোট টু বিজেপি। ঈদের নামাজে দাঁড়িয়ে ওনাকে বলতে হচ্ছে কি হিন্দু ধর্ম এটা গান্ধা ধর্ম আছে। আমি হিন্দু ধর্মকে না পছন্দ করতে পারি, তাহলে ঢাক বাজিয়ে বলতে হচ্ছে কেন আপনার কি আমি ব্রাহ্মণের মেয়ে? আপনি হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অনেক কিছু বলতে পারেন। হেমন্ত বিশ্ব শর্মার ওখানে একটা দাঙ্গা হয়েছে, বলেছে যে করছে দাঙ্গা তাকে গুলি মারবে। ভাবছে চপ শিল্পের ঢপ শিল্পের ছাড়া কোনো শিল্প আসছে না, সেখানে মমতা ব্যানার্জি বলছেন আমি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এগিয়ে বাংলা মোদিজি চুরি করবে এটা কেউ বিশ্বাস করবে না, আর মমতা ব্যানার্জি চুরি করবেন না এটা কেউ বিশ্বাস করবে। পুলিশের ভর্তি কোথায়, চাকরি কোথায়? সব তো সিভিক ভলান্টিয়ার। এলাকার সব ক্রিমিনাল মস্তান তোলাবাজরা সিভিক ভলান্টিয়ার হয়ে গেছে। নমস্কার, আপনারা দেখছেন জজবাত 24 বাংলা। আমি সহিলা চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং আমি রয়েছি ব্যারাকপুরের ভাটপাড়া, এবং তথাকথিত যদি স্পেসিফিক অ্যাড্রেসটা বলি একেবারে মজদুর ভবন। আর এই মজদুর ভবনের নাম কিন্তু বারবার রাজনৈতিক প্রেক্ষাপটে উঠে এসেছে, নানা তর্ক নানা বিতর্ক, আবার কখনো যাকে কেন্দ্র করে মজদুর ভবন রাজনৈতিক ইতিহাসে জায়গা করে নিয়েছে তিনি অর্জুন সিং। প্রথমেই আপনাকে স্বাগত জানাবো জজবাত 24 বাংলায়। আমার প্রথম প্রশ্নটাই আপনার কাছে থাকবে জজবাত অর্থাৎ মানুষের ভাবাবেগ। মানুষের একটা ভাবাবেগ নিয়েই আমরা মূলত বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের কাছে আসছি, আপনার কাছেও আসবো। রাজনীতি করতে গেলে তো মানুষের ভাবাবেগটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হয়, মূল্যবোধের রাজনীতি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি মনে হচ্ছে সেই মূল্যবোধ সেই ভাবাবেগ কোথাও না কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে? প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাবো কি যেখানে পশ্চিমবাংলার মানুষের ভাবাবেগটা জজবাতটা বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। মানুষ আর ভেবে নিয়েছে যে এটাই আমাদের নিয়তি। সেখানে আপনারা জজবাত নাম দিয়ে একটা চ্যানেল নিয়ে এসছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ, যাতে বাংলার মানুষকে একটু জজবাতটা জাগিয়ে দিতে পারেন, ভাবাবেগটা জাগিয়ে দিতে পারেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। মানুষ সবসময় সত্যি কথা শুনতে চায়, কিন্তু আমরা যেটা উপলব্ধি করি বেশিরভাগ মিডিয়া একটা সার্টেন টাইম পরে তারা কিছু মানুষকে খুশি করার জন্যে নিউজগুলো সেই অ্যাঙ্গেলে মানুষ কাছে নিয়ে যায়। কিন্তু আমি যেটা মনে করি চতুর্থ স্তম্ভ আমরা ঠিকই বলি, কিন্তু বেশিরভাগ জায়গায় এটা ঠিক হয় না। আপনারা যাতে ভালোভাবে বাংলার মানুষের যে আবেগ, যেটা ভাবনা, সত্যি কথা আমাদের বিরুদ্ধেও হতে পারে, আমাদের সাপোর্টে হতে পারে, সাধারণ মানুষের সাপোর্টে হতে পারে, বিরুদ্ধেও হতে পারে, কিন্তু সত্যি কথাই মানুষকে সামনে নিয়ে আসা দরকার। নামটা ভালো আছে, কাজটা দেখা যায়। অর্জুনদা, এই প্রসঙ্গেই বলবো, সত্যি কথাটা খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে চলার ক্ষেত্রে। কিন্তু একটা রাজনৈতিক পরিসরে দাঁড়িয়ে যখন কেউ রাজনীতি করে, আমি আপনি বা অন্য কেউ, সবসময় তারা যে কথাগুলো বলেন, যে প্রতিশ্রুতি, যে বিভিন্ন ধরনের তারা বার্তা মানুষকে দেন, সবটাই কি তার মধ্যে সত্য থাকে? দেখুন, রাজনীতি করা মানুষ নিজের স্বার্থের জন্যে বা নিজেকে এস্টাবলিশ করার জন্য হয়তো অনেক মিথ্যা কথা বলতে পারে, বা বলে না আমি বলবো না, কিন্তু আপনাদের সেটা কাজ না। আপনাদের কাজ হলো সত্যি কথা বলা। আমি মিথ্যা কথা যদি বলি মানুষ বুঝে নেবে কি অর্জুন সিং মিথ্যা কথা বলছে, কিন্তু আপনি মিথ্যা কথা বলবেন কেন? আপনার কি আছে? আমি মিথ্যা কথা নিজের স্বার্থের জন্য বলতে পারি, আপনিও বলা দরকার। আমি যে ভুল কাজ করব সেটাও আপনি মানুষ কাছে তুলে ধরবেন, আর সরকারও যে ভুল কাজ করবে সেটাও মানুষকে তুলে ধরবেন। এই করে আপনার যে চ্যানেলের নামটা, সেই নামটাকে আপনি সঠিকভাবে এস্টাবলিশ করতে পারবেন। নালে ওই হবে, কিছুদিন আপনিও চেষ্টা করবেন, তারপরে চলে যাবেন। আপনার এই পরামর্শ নিশ্চিতভাবে মনে রাখবো।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি বলা যায় যে আপনি বাম শাসন দেখেছেন দীর্ঘ 34 বছর, তার পরবর্তী সময় বাংলার রাজনীতির মসনদে বহু মানুষ এসেছেন গেছেন, কিন্তু আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আজকের যে রাজনৈতিক বার্তা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছচ্ছে, প্রত্যেকটা মানুষ 8 থেকে 80 আপামর মানুষ যে বার্তা পাচ্ছে, পূর্বের রাজনীতির সঙ্গে আজকের রাজনীতির সাযুজ্য খুঁজে পান? দেখুন, আমি বামপন্থী রাজনীতিটাকে বাংলার ক্ষতির জন্য সব থেকে বেশি দায়ী করি। বামপন্থীরা বাংলার মানুষকে একটা ভুল রাস্তায় নিয়ে গেল, সবটাই ডিস্ট্রাকটিভ সিস্টেমে রাজ্য কোনোদিন ডেভেলপ হতে পারে না। যখন তৃণমূল কংগ্রেস আসে তখন সেটাকে ইনক্যাশ করেছিল, ইনক্যাশ করে মানুষকে বুঝাতে পেরেছিল এরা খারাপ, আপনারা আমাদেরকে সমর্থন করুন। তবে আমরা এমনই ছিলাম, একদম। কিন্তু ক্ষমতা আসার পরে যে কাজটা 34 বছরে বামপন্থীরা করতে পারেনি, মানে দুর্নীতি বলুন, চুরি বলুন, মানে ল অ্যান্ড অর্ডার শেষ হয়ে যাওয়া, ইন্ডাস্ট্রি শেষ করে দেওয়া, 34 বছর ওদের লেগেছিল, ইনি 10 বছরের মধ্যে শেষ করে দিলেন। মমতা ব্যানার্জি সরকার 10 বছরের মধ্যে শেষ করে দিল। চুরির করা, মানে আমার মনে হচ্ছে পৃথিবীতে যত রকম চুরি আছে, যত রকম দুর্নীতি আছে, যত রকম মিথ্যা কথা বলা, যত রকম মানুষের উপরে টর্চার করা, যত রকম মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতায় থাকা, গাদ্দাফি ফেল হয়ে গেছে, সাদ্দাম হোসেন ফেল হয়ে গেছে। অর্জুনদা যখন তৃণমূলে ছিলেন এই কথাগুলো বোঝানোর চেষ্টা করেছিলেন শিশু নেতৃত্বকে? অনেকবার চেষ্টা করেছেন, তাই জন্য তো থাকতে পারেনি। যে ওই রাজ্জাক মোল্লার বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার লোকেরা লড়াই করেছিল, সেই রাজ্জাক মোল্লা আমাদের মন্ত্রী হয়েছিল। যে রাজ্জাক মোল্লার বিরুদ্ধে আমরা লড়াই করতাম, বিধানসভায় দাঁড়িয়ে রাজ্জাক মোল্লা বলতো, তখন আমি এমএলএ ছিলাম, গোবিন্দ নস্কর আর রাজ্জাক মোল্লা দুজনই বোম মারে। সেই রাজ্জাক মোল্লা আমাদের দলের মন্ত্রী হয়েছে। যে সৈকত মোল্লা তখন বোম মারতো আমাদের, তখন এখন আমাদের ব্লু হোয়াইট বয় সব থেকে বড় তোলাবাজের নেক্সাসটা ওই চালায়। এটা আমি তো আজকে বিরোধী আছি। ভাঙড়ের যে তখন ভাঙড়ের তৃণমূল হয়ে যে লড়াই করতো ওই আরাবুল, সেও এখন একই কথা বলছে। তো মমতা ব্যানার্জি মানতে হবে 34 বছরটাকে উনি 10 বছরের মধ্যে নিয়ে চলে যান। আর সিপিএম যেটা এখনো যে ক্ষতি করে যাচ্ছে, বাংলার মানুষকে এমন কমিউনিস্ট বানিয়ে বানিয়ে নিজেটা কি মানুষ সে জায়গা থেকে সরিয়ে দিয়েছে। এখনো কিছু পার্সেন্টেজ মানুষ আছেন, তারা মমতা ব্যানার্জিকে এমনি বিরোধিতা করবে, আর ভোট এলে নো ভোট টু বিজেপি করবে। তাদেরকে মানুষ পছন্দ করছে না। কিন্তু আজকে পাকিস্তানের বম কেন পড়লো, জল বন্ধ করলো কেন? কমিউনিস্টরা এখানে আন্দোলন করছে। বাংলাদেশে বাঙালি হিন্দুকে খুন করা হলো, রেপ করা হলো, মহিলাদের রেপ করে মেরে দেওয়া হলো, তারা একবারও প্রতিবাদ করেনি। মমতা ব্যানার্জি একবারও প্রতিবাদ করেনি। রবীন্দ্রনাথ ট্যাগোরের কবিতা মমতা ব্যানার্জির মুখে মানে সবসময় থাকে। রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর করলো, লুট হলো, একবারও মমতা ব্যানার্জি দূরে থাকে। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি কি বলেছিলেন, প্রত্যেকটা রেড যেখানে ট্রাফিক সিগন্যাল থাকবে সেখানে রবীন্দ্রসঙ্গীত বাজবে, বদলা নেই বদল চাই, এই স্লোগান দিয়ে এসেছিলেন। আজকে সেই গানটা বন্ধ হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা ভাঙচুর করেছে জেহাদিরা, মমতা ব্যানার্জি কিন্তু বলতে পারছে না। মমতা ব্যানার্জি আজকে এই জায়গায় নিয়ে গেছেন পশ্চিমবাংলার রাজনীতিটাকে,
কি ঈদের নামাজে দাঁড়িয়ে ওনাকে বলতে হচ্ছে কি হিন্দু ধর্ম এটা গান্ধা ধর্ম আছে। আমি হিন্দু ধর্মকে না পছন্দ করতে পারি, তাহলে ঢাক বাজিয়ে বলতে হচ্ছে কেন আপনার কি আমি ব্রাহ্মণের মেয়ে? অর্জুনদা এখানেই একটু থামাবো। বারবার বিজেপির বিরুদ্ধে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বা সাম্প্রদায়িকতাকে ইস্যু করে রাজনীতি করার অভিযোগ ওঠে, এই বক্তব্যকে কতটা সমর্থন? আচ্ছা, আপনি সম্প্রদায় কাকে বলছেন? আমি যদি আমি আমার ধর্মকে ভালোবাসি, আমি সাম্প্রদায়িক হয়ে। মুসলমান টুপি পরে হিন্দুর মন্দির ভাঙছে, 120 জনের বাড়ি লুটপাট করলো দুটো হিন্দু হওয়ার জন্যে, সে কমিউনিস্ট লোক, হিন্দু হওয়ার জন্য কুপিয়ে কুপিয়ে মারা হলো। মুসলমান হয়ে বাংলাদেশের নোটের টাকার উপরে মন্দিরের ছবি আছে, তার জন্য তারা সরকারের বিরুদ্ধে নেমে পড়েছে কি মন্দিরের ছবি কি করে থাকবে, তা আমি মসজিদের ছবি কেন বলতে যাব? মহেশতলাতে তুলসী বেদিটাকে কেন ভাঙবেন আপনি? আজ পর্যন্ত একটা কোথাও দেখান তো কি মাজার ভেঙেছে কোনো হিন্দু বা মসজিদ ভেঙেছে কোনো হিন্দু? আমি তো বাংলায় দেখিনি বা বাংলাদেশেও আমি দেখিনি। বাংলাদেশে বাঙালি হিন্দুরা পালিয়ে পালিয়ে পশ্চিমবাংলায় এলো, একটা সময় ছিল ওখানে বাড়ি আছে, পুকুর আছে, সবাই গল্প করতো, ওখান থেকে ছেড়ে এখানে পালালো, আবার এখানে এসে কমিউনিস্ট হয়ে গেল। ভুলে গেল কি বাড়ির আমার ঠাকুরমা পিসি কি তার উপরে কি অত্যাচার হয়েছে। যদি এবার হাসিনা যাওয়ার পরে যে অত্যাচারটা না হতো, বাঙালি হিন্দুরা পশ্চিমবাংলা তারা মনেও রাখতে পারতো না, তারা ভুলে গেছিল। এবার মনে মনে এসছে ওদের, ওরা বুঝতে পেরেছে কি হ্যাঁ কি অত্যাচার আমার পরিবারের উপরে হয়েছিল। তারপরেও একটা সরকার কি করে এটা এলাউ করে? আপনি হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অনেক কিছু বলতে পারেন। হেমন্ত বিশ্ব শর্মার ওখানে একটা দাঙ্গা হয়েছে, বলেছে যে করছে দাঙ্গা তাকে গুলি মেরে দাও, শুট অ্যান্ড সাইডের অর্ডার। মমতা ব্যানার্জি ক্ষমতা আছে শুট অ্যান্ড সাইডের অর্ডার করা? মমতা ব্যানার্জি সে জেহাদিদের কে বলছেন কি উনার পুলিশ বলছে কি এরা পুলিশ গুলি মেরেছে, উনি বলছেন বিএসএফ আক্রান্ত হচ্ছে। পুলিশ আক্রান্ত হবে? পুলিশের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। পুলিশের ভর্তি কোথায়, চাকরি কোথায় পুলিশের? সব তো সিভিক ভলান্টিয়ার। এলাকা সব ক্রিমিনাল মস্তান তোলাবাজরা সিভিক ভলান্টিয়ার হয়ে গেছে। 60,000 65,000 একদিনে চাকরি দিল ইউপি সরকার, না খরচি না পরচি, সোজা সোজা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল, না কোনো দুর্নীতি হলো। আর এখানে একটা স্কুলের টিচারের জন্য দুর্নীতি হলো, রাস্তায় পড়ে আছে, ডিএ পাচ্ছে না। ডিএ না দেওয়ার জন্যে সুপ্রিম কোর্ট অর্ডার করেছে 25% ডিএ দিতে হবে। তার জন্য আপনি চলে যান, আপনি রিপোর্টারের এই কার্ডটা লুকিয়ে নিন, মোটর সাইকেলে যান, আপনাকে রাস্তায় ধরে ফাইন নেবে। আপনার কাগজপত্র থাকলেও ফাইন দিতে হবে। আর টুপি যদি পরে যান আর আপনার ফাইন হবে না। এই রাজ্যে যখন এটা হতে পারে, আর কি আপনি দেখুন না, কালকে 130টা বাড়ি 130টা দোকান পুড়িয়ে দেওয়া হলো। এই দোকান এই বাজারের ইতিহাস জানেন না? এই বাজার কেন্দ্রীয় সরকারের জায়গাতে ছিল, তারপরে রাজ্য সরকার তাকে নিয়ে নেয়। রাজ্য সরকার কি করেছে? মমতা ব্যানার্জি তাকে একে দিয়েছে, ববি হাকিমকে, মানে কালকাটা কর্পোরেশনকে দিয়েছে। এবার কালকাটা কর্পোরেশন আজকে 3 বছর ধরে ভাড়া নিচ্ছে না তাদের থেকে, ওটা খালি করাবার জন্য ওদের এই জায়গাটাকে সঞ্জীব গোয়েঙ্কাকে বেছে দিয়েছে, এরকম জেলটাকে বেছে দিয়েছে। তো বাংলায় কোন জায়গা যেখানে হিন্দু, যেখানে ওই রাস্তার উপরে হিন্দুরা রোজগার করত, সেটা ভেঙে দিল, পরে আবার মুসলমানদেরকে বসিয়ে দিল বা টাকা নিয়ে তাদেরকে বসিয়ে দিল। একটা রাজ্যে চপ শিল্পের ঢপ শিল্পের ছাড়া কোনো শিল্প আসছে না, সেখানে মমতা ব্যানার্জি বলছেন আমি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে বাংলা। অর্জুনদা আপনার সমস্ত অভিযোগ মেনে নিলাম, কিন্তু 2024-এ যখন লোকসভা নির্বাচনের আগে দামামা বাজলো, টিকিট যখন ঘোষণা হচ্ছে, তখন দেখা গেল যে আপনি তৃণমূলে ফিরে গেলেন, আবার বিজেপিতে ফিরে এলেন। এই যে হঠকারী সিদ্ধান্ত, এই যে দলবদলের সিদ্ধান্ত, এটাকে কিভাবে দেখছেন? এটা তো বাংলার মানুষ ভালোভাবে নেয়নি। বাংলা মানুষ ভালোভাবে নেয়নি, হয়তো তার জন্য আমি জিতিনি। মানুষ তো মানুষের যে ভুল হয়েছে ভুল শুধরাবার যায়, রাজনীতিতেও ভুল হয়েছে নিশ্চয়ই শুধরাবার জায়গা পেয়েছি, সেই শুধরাবার জন্য এসছি।
রাজনীতির সম্ভাবনার জায়গা সবসময় এই কথা বলা হয়। রাজনীতির সম্ভাবনা জায়গা না, রাজনীতি এইটা এই এক্সাম্পলটা এখন ফেল হয়ে গেছে। ফেল হয়ে গেছে এখন না। পুরোটাই। হ্যাঁ। বর্তমান রাজনৈতিক শাসক দলই কি তার জন্য দায়ী? বর্তমান শাসক দলের ব্যাপার না, রাজনীতিতে এখন সোশ্যাল মিডিয়ার যুগ হয়ে গেছে। আপনি কতটুকু ভুল করছেন প্রত্যেক দিন মানুষ বুঝতে পারছে। হুম, হুম। আগে কি ছিল? সোশ্যাল মিডিয়া ছিল না। আজকে মিডিয়া, আপনার এই মিডিয়াটাকে শাটডাউন করে দিলে মানুষ বুঝতে পারতো না, খবরও পেত না। কিন্তু আজকে তো সে ব্যাপার নেই। আপনি বাড়ি থেকে বেরোলেন, আপনি হয়তো জানলেন না যে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন, ভারতবর্ষের মানুষ জেনে গেছে যে আপনি বাড়ি থেকে বেরিয়েছেন। সোশ্যাল মিডিয়ার যুগ আছে। এই যুগে আপনাকে সত্যি কথা রাজনীতিতেও বলতে হবে এখন। আর রাজনীতি ছেড়ে দিন, যারা সাধারণ মানুষ আছে তাদেরকেও সত্যি কথার অ্যাকসেপ্ট করতে হবে, বিশ্বাস করতে হবে, সত্যি কথার উপরে চলতে হবে, মানে আপনিও চলতে পারবেন। পর্যন্ত একথা অস্বীকার করার জায়গা নেই যে এই যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার যেটা আপনি বললেন, এটা একেবারে ভারতীয় জনতা পার্টি বিজেপি তারাই কিন্তু মূলত যে মানে সোশ্যাল মিডিয়াকে কি করে স্ট্রং করতে হবে, কি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো না যাবে, না, আমি এটা বিশ্বাস করি না। মূলত সেই বিজেপির কনসেপ্ট থেকেই কিন্তু এসেছে বলে অনেকেই মনে না করে। না না না, এটা আমি বিশ্বাস করি না। যারা সোশ্যাল মিডিয়াতে কমেন্টস করে বা সোশ্যাল মিডিয়াকে যারা পুরোরূপে কাজ করে, তারা তো বেশিরভাগ লোক রাজনীতি করে না। আজকাল যুগে হুম, আপনার হাতের তালুতে পৃথিবীর সব খবর থাকছে, হুম, একদম। সেইখানে রাজনীতি করা দরকার নেই। আপনি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, 3 দিনের মধ্যে হিন্দুস্তান পাকিস্তানের যুদ্ধটা বন্ধ করে দিল। হ্যাঁ। সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠলো মোদিজির বিরুদ্ধে। হুম, কেন করলেন, কেন ওর কথা শুনলেন? মোদিজি স্যার করে মোদিজিকে ভারতবর্ষের মানুষ কাছে সামনে এসে বলতে হলো কেন করেছে। সোশ্যাল মিডিয়া শুধু বিজেপি করছে বা বিজেপি নিজে প্রভাবে রেখেছে, ভুল কথা। যদি বিজেপি প্রভাবে থাকতো তাহলে মোদিজির বিরুদ্ধে ঝড় উঠতো না সোশ্যাল মিডিয়াতে। কিন্তু মোদিজি যে 3-4টে জায়গা উনি যখন পৌঁছেছেন, বলার মিটিং করেছেন, বলেছেন, এক্সাম্পল দিয়েছেন কেন আমি বন্ধ করেছি, কারণটা কি ছিল। আমি কোনো দেশের বিরুদ্ধে লড়াই, আমি জিহাদিদের বিরুদ্ধে লড়াই করেছি, যারা আমাদেরকে সেনাবাহিনীদের উপরে যারা আমাদের নিরীহ মানুষের উপরে অত্যাচার করেছে, যে সংস্থা, হয়তো সে 4 জন এখনো মারা যায়নি, কিন্তু আপনার এটাও তো বিশ্বাস করতে হবে কি যখন যারা আমাদের হাওয়াই জাহাজটাকে কন্ধারে নিয়ে গেছিল তাদের এটাকে মারা হয়েছে, এটা তো আপনি বিশ্বাস করবেন। সে হয়তো গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে, মারবে। 100 জনের উপরে লোককে মেরেছে, এয়ারবেসটাকে নষ্ট করে দিয়েছে, অ্যাটমিক যেখানে সেন্টার আছে তাকে ভেঙে দিয়েছে। আজকে তাকে দেখে মোসাদকে আজকে ইরানের উপরে হামলা করতে হলো, সেই স্টাইলে হামলা হয়েছে। আপনি ইসরায়েল মতন দেশ ইন্ডিয়াকে ফলো করে মোসাদ যেভাবে অ্যাটাক করেছে, এই বাড়িতে এই লোকটাকে মারতে হবে, বাড়ি ওই ঘরের পাশে ঘরে ওর ছেলে আছে, ও মরেনি, ও মরে গেছে। ইটস এ ইন্টেলিজেন্স, এটা ইন্ডিয়া দেখিয়েছে। মানুষ তখন প্রথম 2 দিন কিন্তু মানুষ মোদিজির উপরে খেপে গেছিলেন, কিন্তু যখন মানুষ বুঝতে পারলেন কি না মোদিজি সঠিক কাজ করেছেন, তারপর দেখুন কিভাবে গ্রাফটা বাড়লো মোদিজি, সারা পৃথিবীতে ওনার গ্রাফ বাড়লো আবার। তো সোশ্যাল মিডিয়া বিজেপি কবজায় থাকলে এটা হতো না। এই কথাটা আমাদের অভিযোগ না, এটা শাসক দল বারবার অভিযোগ করে থাকে। শাসক দলের কথা ছেড়ে দিন, মমতা ব্যানার্জি একটা মিথ্যাবাদী মহিলা, মমতা ব্যানার্জি রোজ মিথ্যা কথা। আজকেও বিধানসভা কি বলছেন, আমি পয়সা পাই না। আরে আপনি পয়সা পান না, আপনি হিসাবটা দেন না। আজকে না আপনার ইউপিএ গভর্নমেন্ট থেকে একটা আইন পাস হয়েছে কি ম্যাচিং গ্রান্ট আপনাকে দিতে হবে। 60 টাকা দিল্লি দেবে, 40 টাকা যদি আপনি দেন, তাহলে আপনাকে ম্যাচিং গ্রান্ট যদি আপনার জমা না হয় ওই টাকাটা রিলিজ হবে না, অটোমেটিক সিস্টেম করা আছে। আপনি ম্যাচিং গ্রান্ট দেবেন না, আপনি বলবেন আমার টাকা দিচ্ছে না, টাকা তুলে আপনার পার্টি ফান্ডে চলে যাবে। ভারতবর্ষে কোথাও দেখেছেন কি প্রত্যেক বছর বাঁধ ভেঙে যায়? একমাত্র বাংলায়। কাটমানি রয়েছে বলতে চাইছি। কাটমানি না, পুরোটাই নিয়ে নেওয়া হয়। কাটমানি হলে তো একটা ব্যাপার থাকে,
পুরোটাই নিয়ে নেওয়া হয়। কোথাও দেখেছেন কি বাঁধ তিরপাল দিয়ে, প্লাস্টিক তিরপাল দিয়ে বাঁধা হয়? একমাত্র পশ্চিমবাংলা বাঁধ দেখবেন তিরপাল দিয়ে বাঁধা হয়। আপনি ভারতবর্ষে যে কোনো স্টেটে চলে যান, আপনার তো হেড অফিস আছে চণ্ডীগড়, আপনি চণ্ডীগড় তো অনেক ডেভেলপ জায়গা। আপনি বিহারের লোক বলে না, বিহার ঝাড়খণ্ড খুব পিছনে আছে, আপনি বিহার ঝাড়খণ্ডে যে কোনো স্টেশন থেকে 100 কিলোমিটার চারদিকে যান, একটা কাঁচা বাড়ি তিরপাল বাড়ি আপনি পাবেন না। আর বাংলায় কলকাতার মধ্যে আপনি প্রত্যেকটা 4টে বাড়ি করে আপনি একটা কাঁচা বা তিরপালের বাড়ি পাবেন। মানে কোথায় চলে গেছে। আর 34 বছর সিপিএম আর 14 বছর ধরে মমতা ব্যানার্জি। অর্জুন দা, এবার একটু ব্যারাকপুরের বিষয়ে আসি। আপনি প্রাক্তন সাংসদ ছিলেন, আছি, এখনো প্রাক্তন সাংসদই রয়েছেন, কিন্তু বলা যেতে পারে দাপটে বিজেপি নেতা, কারণ ব্যারাকপুরে বিজেপির নাম উঠলে অর্জুন সিং ছাড়া অন্য কেউ সে জায়গায় নেই। কিন্তু বারবার দেখা গেছে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম থেকে শুরু করে পার্থ ভৌমিক একাধিকবার আপনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। অস্ত্র থেকে খুন, টাকা পাচার থেকে নানান ধরনের অভিযোগ, এবং প্রত্যেকবারই আপনি তার সপাট জবাব দিয়েছেন দরাজ কণ্ঠে। কিন্তু বিধানসভা নির্বাচন আসছে, আবারও একটা নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই কিছু প্রস্তুতি থাকে। বিজেপির সাংগঠনিক শক্তি ঠিক এই মুহূর্তে কোন জায়গায়? দেখুন, বিজেপি সাংগঠনিক শক্তি যদি বলা যায় সেভাবে নেই। বিজেপি সংগঠন দিয়ে এখানে আসবে না, বিজেপি আসবে মানুষের আবেগ নিয়ে। আর বিজেপি আসবে যদি ইলেকশন কমিশন ভোটটা সঠিকভাবে করাতে পারে। সঠিকভাবে যদি ভোট হয়ে যায় 212 থেকে 13টা সিট বিজেপি এখানে জিতে যাবে। ওই 80টা মুসলিম সিটগুলো ছাড়া কোনো সিটটা তৃণমূল জিতে যাবে। অর্জুন দা, সংগঠন না থাকলে মানুষের আবেগ আসবে কি করে? আমি বলছি সংগঠনের দরকার পড়বে না। আপনি যদি আপনার মিডিয়ার কভারটা ছেড়ে দিন, আপনি রাস্তায় ট্রেনে বসে যাবেন, আপনাকে প্রত্যেকটা মানুষ তৃণমূলকে গালাগালি করছে, যে যে লেভেলে আছে গালাগালি। শ্রমিক জুট মিলের লেভেলে গালাগালি করছে, ছাত্ররা ছাত্রদের লেভেলে গালাগালি করছে, পৌরসভা কর্মচারী পৌরসভা লেভেলে গালাগালি করছে। ইন্ডাস্ট্রি বাদ বাকি নেই। টিচার ভর্তি নিয়ে টিচাররা গালাগালি করছে। যে টিচাররা তাদের হয়ে ভোট করেছিল, তাদের হয়ে বেআইনি কাজ করেছিল, তারা আজকে তাদের বিরুদ্ধে আছে। একটা মামলা চলছে প্রাইমারি স্কুলের টিচারদের, তারা আজকে মানে তাদের উপরে তলোয়ার ঝুলছে। পশ্চিম বাংলা আবেগের ভোট হবে, এবার হবে পশ্চিম বাংলা, এবার যে ভোট হবে আবেগের ভোট হবে। আবেগের ভোট হলে ঝড়ে উড়ে যাবে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, এর মধ্যে একটা ফ্যাক্টর কাজ করবে, ভোটটা সঠিকভাবে হচ্ছে কিনা। আমরা চেষ্টা করছি ভোটটা যাতে সঠিকভাবে হয়। অর্জুন দা, আপনারা বারবারই বলেছেন যে একটা কথা আপনি প্রশ্নটা বলেছেন, পার্থ ভৌমিক আর একটা এমএলএ নাম নিয়েছে। এই বললেন না আপনি কি আপনি জিততে পারলেন না, এখানে ওরা জিতেছে। পশ্চিমবাংলায় 2024 সাল বা 2021 সালে যে এসওপি দিয়ে ভোট হয়েছে, মানে ইলেকশন কমিশন যে এসওপি তৈরি করেছে, সেখানে যে প্যারামিলিটারি ফোর্স বা যারা প্রিজাইডিং অফিসার, যারা অফিসার, তাদের অধিকারটাকে অনেকটা খরাব করে দেওয়া হয়েছে। কি কারণে হয়েছে আমি জানি না, বা জানলেও বলতে পারছি না। আমি একটা পলিটিক্যাল পার্সন, বলতে পারছি না। কিন্তু তারপরেও আপনি যদি ভোটের সংখ্যা দেখেন, যেভাবে পুলিশের ভোট, পুলিশের ফ্যামিলির ভোট, যেভাবে টিচারদের ভোট, টিচারদের ভোটটাকে সামনে নিয়ে এসে মারো, তারপরে মেশিন চেঞ্জ করে দেওয়া, যে মেশিনগুলো এক্সট্রা মেশিন তৈরি হয়, তার কাউন্সিলিং হয়ে তারপরে তাকে সিলিং হয়ে সেই মেশিনটাকে চেঞ্জ করে, প্রত্যেকটা বিধানসভা 20টা এক্সট্রা মেশিন থাকে, সেই মেশিনটাকে ভোটের যে পুলিং বুথ থেকে একটা সেকেন্ড জায়গা নিয়ে এসে তারপরে স্ট্রং রুমে নিয়ে যাওয়া। এই যে একটা নেক্সাস তৈরি করে, তার মধ্যে এখানকার পুলিশ কমিশনার রাজেশ ডিজি থেকে নিয়ে আপনার রাজীব কুমার থেকে নিয়ে এইসব একটা নেক্সাস তৈরি হয়ে গেছে।
আজকে সেই নেক্সাসটা অনেকটা বিজেপি বুঝতে পেরেছে, এই নেক্সাসটা ভাঙবো আমরা। থাকলো সবসময় শিরোনামে থাকা, এখানে গন্ডগোল, এখানে অমুক, তো আমাকে আটকাবার জন্য তো ডায়লগ দিয়েছিল না कि गब्बर सिंह के আটকাবার জন্য মমতা ব্যানার্জি ঠাকুরকে পাঠিয়ে, ঠাকুরকে 3 মাসে চলে যেত। বিজেপি কর্মী আজকে সেই ক্ষমতা নেই তাকে সে গুন্ডামি করতে পারে। কোন গুন্ডা বিজেপিতে কেন থাকবে বলুন তো? কোন ক্রিমিনালকে বিজেপি শেল্টার দিতে পারে? আজকে তৃণমূলের কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে নিয়ে এমএলএ অবধি কোন জায়গা বাকি আছে? আজকে আজকে সকালবেলা আমি একটা মিডিয়াকে বলেছি 34টা পুকুর শুধু ভাটপাড়া পৌরসভাতে। এখানকার ইও এক্সিকিউটিভ অফিসার নবান্নকে চিঠি দিয়েছে কি বেআইনি ভাবে এর ক্যারেক্টার চেঞ্জ করা হয়েছে। তারপরে এখানে তৃণমূল নেতারা বক্তব্য দেয়, এটাই বড় কথা। পূজনদা, বারবারই একটা কথা আপনারা বলে থাকেন যে কেন্দ্র রাজ্য উন্নয়নের ক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা 15 কোটির আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই 15 কোটি সাধারণ মানুষ বলে তারা পায়নি। এবং আরও আরেকটি বিষয়, ব্যারাকপুর শিল্পাঞ্চল বিভিন্ন কলকারখানার জন্য বরাবরই 15 তাদের কোটি কি বললেন? সাধারণ মানুষ বলে যে তারা বিজেপি সরকার 15 কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, 15 কিন্তু কোটি তারা টাকা পায়নি। কোনোদিন আশ্বাস দেয় না। 15 লাখের গল্প শুনি মাঝে মাঝে, 15 কোটি কোনো কথাই হচ্ছে। আপনি তাহলে একটা কথা বলুন, কেন্দ্র সরকার যতগুলো প্রকল্পে মানুষকে সাহায্য করেছে তার যদি যার অঙ্কটা কষুন তো কত টাকা বছরে মানুষকে হেল্প করছে। সরকার সরাসরি টাকা কাউকে দেবে? হুম। মোদিজি কি বলেছিল, এই চোরদের টাকা আমরা নিয়ে আসবো, ধরবো। আপনি বিজয় মাল্যের কথা বলুন তো। বিজয় মাল্যা এখন লন্ডনে ঘুরে বেড়াচ্ছে, কোর্ট ওকে অর্ডার দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য, ভারতবর্ষে নিয়ে আসার জন্য। আবার একটা সুপ্রিম কোর্ট, তার উপরে কোর্টে চলছে। এখন পর্যন্ত যত টাকা ওর উপরে এগেনস্টে মামলা আছে তার থেকে ডবল টাকা ওর সম্পত্তি ভারতবর্ষের সরকার বিক্রি করে দিয়েছে। তো মোদিজি চুরি করবে এটা কেউ বিশ্বাস করবে না, আর মমতা ব্যানার্জি চুরি করবেন না এটা কেউ বিশ্বাস করবে না। মমতা ব্যানার্জি হাওয়াই চটি শুধু গল্পের থেকে গেছে। এখন মমতা ব্যানার্জি মানে সৎ মমতা ব্যানার্জি আর কেউ বলে না। ওর জন্য ব্যারাকপুরে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। সম্প্রতি কয়েকদিন আগে অকল্যান্ডে জুট মিলও কিন্তু বন্ধ হয়েছে। এই যে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, শ্রমিক মালিক অসন্তোষ, কোথাও গিয়ে শাসক দলের প্রভাব, সবটা মিলিয়ে মিশিয়ে কিভাবে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে সেই আগের পরিবেশ ফিরিয়ে আনা যায় বলে দেখুন, এই সরকার থাকলে পারবে না। এই সরকারের পলিসি আছে। জুট ইন্ডাস্ট্রিকে দেখুন, স্টিল ইন্ডাস্ট্রি আর টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এই দুটো ইন্ডাস্ট্রিকে, স্টিল আর টেক্সটাইলকে 90% সিপিএম খেয়ে গেছে। চা বাগান আর জুট মিল সিপিএম এর সময় থেকে গ্রাস শুরু হয়। এখন তৃণমূল একটা নতুন স্টাইল নিয়েছে। সিপিএম কি করেছিল, ওয়েজেস কমিয়ে দিয়েছিল। তাতে কি হলো, জুট মিলে খুব কঠিন কাজ, 8 ঘন্টা দাঁড়িয়ে কাজ করতে হয়, কোনো বসার জায়গা থাকে না। বেশিরভাগ এখানে আপার কান্ট্রি লোক, মানে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশের লোক এখানে এসে চাকরি। সিপিএম এর পলিসি, মমতা ব্যানার্জি সেই পলিসি নিল। এই শ্রমিক শ্রেণী মানুষ কোনোদিন মমতা ব্যানার্জিকে পছন্দ করছিল না, নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি সিপিএম এর বিরুদ্ধে। মমতা ব্যানার্জি আবার যা কাজ করলেন, এই শ্রমিক শ্রেণী তার বিরুদ্ধে চলে গেছে। এবার কারখানা বন্ধ করে যাতে এখান থেকে চলে যায় সেই ব্যবস্থা মমতা ব্যানার্জি করেছে। বেশিরভাগ কারখানাগুলো বন্ধ হয়েছে। সেই কারখানাগুলো মমতা ব্যানার্জি একটা স্লোগান দিয়েছিলেন, 6-3 লাগু করে দিয়েছি, কারখানার জায়গাতে কারখানা হবে, সেখানে কারখানা না করে ওখানে বাড়ি তৈরি হবে। ওখানেও একটা আইন করা হয়েছিল যে আপনাকে 25% জায়গা ইউজ করতে দেওয়ার জন্য 6-3 করা হয়েছে। কিন্তু মমতা ব্যানার্জি কি করলেন, মমতা ব্যানার্জি ভাইপো মিলে
আর যে যে ওনার ডিপার্টমেন্টে, এই ডিপার্টমেন্ট ওনার কাছেই আছে, ওনার যে সেক্রেটারি, এরা মিলে কি করলো, 25%-এর জায়গা পুরো কারখানাটাই দিয়ে দিল। একটা টাকা নিচ্ছে আর সাইড বাই যে আন্ডার দ্য টেবিল টাকা নিচ্ছে, আর কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে চলে। এবার ওখানকার শ্রমিক বা শ্রমিক ইউনিয়ন সিটু হোক, যাই হোক, যারাই বিরোধ করছে, কংগ্রেস, তৃণমূল বা বিজেপি, তাদেরকে পুলিশের ডান্ডা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। শুধু বারানগর টু নিচপুর 56টা বড় কারখানা শেষ হয়ে গেছে, সেখানে বাড়ি উঠে গেছে 56টা কারখানা। খড়দা, আগারপাড়া 2-3টা কারখানা, আগারপাড়া থেকে খড়দা, মাঝখানে সোদপুর, 2-3টা কারখানা বাদ দিয়ে সব কারখানা জমিতে বাড়ি উঠে গেছে। তো বাড়ি উঠলে কি হবে? কারখানা যদি না থাকবে তো বাড়ি করে কি করবেন? থাকবেটাকে। আজকে আস্তে আস্তে ইকোনমিক্যাল কন্ডিশন পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে। পশ্চিমবঙ্গের টাকা নেই। 6,000 টাকার একটা আপনি চাকরি দেবেন, একটা পাবলিশ করুন, কালকে আপনার অফিসের সামনে 6,000 লোক দাঁড়িয়ে যাবে। এখানেও তো শাসক দল অভিযোগ করে কেন্দ্রের সরকার উপযুক্ত টাকা রাজ্য সরকারকে দেয় না, নিয়ে চলে যায়। আচ্ছা, কেন্দ্র সরকার অনেকবার এই কথাটা বলেছে কি ইনি বলেছেন জিএসটি টাকা নিয়ে চলে যায়। মমতা ব্যানার্জি একদিন বললেন আমি ডিবেটে বসবো। ওনার থেকে ছেড়ে দিই, আমাদের সঙ্গে বসবো। মোদিজির সঙ্গে তো উনি ভাইপোকে মাছাবার জন্য মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু উনি আমাদের সঙ্গে বসুন। জিএসটি টাকা, যে টাকাটা যায়, সেই টাকাটা অটোমেটিক ট্রান্সফার হয়। কাকে বুঝানো নেই। আজ পর্যন্ত যত টাকা ইউপিএ গভর্নমেন্ট দিয়েছিল, আর তারপর থেকে যত টাকা এখান থেকে গেছে, আর কত টাকা উনি পেয়েছেন, এটা উনি শ্বেতপত্র জারি করে দিন, মুখোশটা খুলে যাবে। একদম লাস্ট প্রশ্ন করব অনুষ্ঠানের শেষ লগ্নে এসে, যদি 2026-এর বিধানসভা নির্বাচনে একদম ক্লিন ভোট হয় আপনার কথা অনুযায়ী, এবং আপনি বললেন বিজেপির সংগঠন নেই কিন্তু স্বচ্ছ ভোট হলে আবেগে বিজেপি জিতবে, যদি সেই আবেগ ম্যাজিকটা কাজ করে, বিজেপি কতগুলো আসন পেতে পারে বলে আপনি মনে করছেন? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি কি বিজেপি সংগঠন এখন পর্যন্ত সেই লেভেলে নেই, কিন্তু বিজেপি ভোটটা হবে আবেগের। আপনি যদি দিল্লিকে ধরেন, 27 বছর পরে দিল্লি জিতেছে, মহারাষ্ট্রকে ধরেন, জিতেছে। পশ্চিমবাংলা যদি সঠিকভাবে এসওপি তৈরি করে ইলেকশন কমিশন, যেটা 2021-এর শিক্ষা নিয়ে, 2024-এর শিক্ষা নিয়ে যদি ভোটটা করতে পারে, 212টা সিটের একটাও কম সিট দেখবে না। 212টা সিট। আমরা অর্জুন সিং এর বক্তব্য শুনলাম, এবং জজবাত 24 বাংলায় তিনি যেটা বললেন যে কাজ করবে মানুষের আবেগ, আর এই আবেগ ম্যাজিক যদি কাজ করে, নিঃসন্দেহে 212টা সিট নাকি বিজেপির দখলে থাকবে। ভোট আসছে, রাজনৈতিক সমস্ত দল তারা কিন্তু প্রচার শুরু করে দিয়েছে, আমাদের নজর থাকবে সেদিকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জজবাত 24 বাংলা। নমস্কার।